সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো, আমিও ভালো আছি। তোমাদের বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা সবাই নিঃসন্দেহে ভালো আছো। আমি গত ক্লাসের ন্যায় আবার অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মৃণালকান্তি খা, প্রভাষক, ভূগোল, শিমুরজা, এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। তোমরা সবাই জানো যে মহামারী করোনা ভাইরাসের কারণে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান তথা শিমুরজার এমপি কলেজে অনলাইনের মাধ্যমে অনলাইন ক্লাস করে তোমাদেরকে আমরা ঘরে বসে শিক্ষার আলো জ্বালিয়ে দিচ্ছি। তোমরা অনেকে শিমুরজা এমপি কলেজের অনলাইন ক্লাস খুব সুন্দর হচ্ছে, তা তোমরা মোবাইল করে আমাদেরকে জানাচ্ছ। শিমুরজা এমপি কলেজ অনলাইন ক্লাস করে শুধু তোমাদের কাছে নয়, সাতক্ষীরা জেলা সহ সারা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে। আমি তোমাদেরকে ভূগোল দ্বিতীয় পত্র একাদশ শ্রেণী পুরাতন অর্থাৎ মানব ভূগোল প্রথম অধ্যায়ে আমি তোমাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অনলাইন ক্লাস নিব। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো কি সবাই তোমরা দেখে নিন। মানব ভূগোলের শাখা ব্যাখ্যা করো। মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। এই দুইটা বিষয় হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। তোমরা সবাই জানো অর্থাৎ বিগত দিন আমি যে ক্লাস নিয়েছিলাম সে ক্লাসে একটু আলোচনা করে আসতে হয়। আমি দেখবো যে তোমরা কেমন বাড়িতে বসে অনলাইন ক্লাসগুলো করছো বা বাড়ির কাজ যারা দিয়েছিলাম তোমরা কেমন করেছো। তোমরা সবাই জানো যে বিগত যে ক্লাসটি হয়েছিল সেখানে আমরা কী আলোচনা করছিলাম? প্রথম আলোচনা করছিলাম মানব ভূগোল কাকে বলে, হোয়াট ইজ হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ মানব ভূগোল কী বা মানব ভূগোল কাকে বলে। এইটা অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা একটি শিক্ষণফল পেয়েছিলাম। কি শিক্ষণফল পেয়েছিলাম? যে মানব ভূগোল কাকে বলে তা বলতে পারবে। খুব সুন্দর একটি শিক্ষণফল। তারপর আলোচনা করেছিলাম মানব ভূগোলে পরিধি সমূহ আলোচনা করো। সেখানে আমরা একটি শিক্ষণফল পেয়েছিলাম যে মানব ভূগোল অর্থাৎ মানব ভূগোলের পরিধি বিশ্লেষণ করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। সেটা আমরা শিক্ষণফল থেকে অনলাইনের মাধ্যমে জানতে পেরেছি। তাহলে আমরা বিগত ক্লাসটা আবার স্মরণ করে গেছিলাম। তাহলে আমরা আজকে শুরু করা যাক যে মানব ভূগোলের শাখা ব্যাখ্যা করো। তোমরা সবাই জানো যে মানব ভূগোল কী বা কাকে বলে আমরা আলোচনা করছিলাম। এখন আর প্রয়োজন নয়, আমরা ডাইরেক্ট চলে আসবো মানব ভূগোলের শাখা। অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে সম্পূর্ণ আলাদা হলো মানব ভূগোল, যা মানুষ ও তার নিজস্ব কর্মকাণ্ড, চিন্তা চেতনা, স্থান, কাল, পাত্র ভেদে বিভিন্ন তত্ত্বগত দিয়ে অর্থাৎ বিভিন্ন ভূগোলবিদ তাদের গবেষণামূলক যে তত্ত্ব, যুক্তিসঙ্গত বর্ণনা, ব্যাখ্যা, বিচার বিশ্লেষণ করেছেন সেগুলো মানব ভূগোলের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। যেমন সে বিষয়গুলো কী কী? সামাজিক ভূগোল, নগর ভূগোল, কৃষি ভূগোল, বসতি ভূগোল, রাজনৈতিক ভূগোল, চিকিৎসা ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল। মূলত এই বিষয়গুলো হলো আমাদের মানব ভূগোলের শাখা। তাহলে আমরা মানব ভূগোলের শাখার মধ্যে ভূগোলবিদ্যা কী কী বিষয় অন্তর্ভুক্ত করেছে আমরা সবাই জানতে পেরেছি। তাহলে আমরা এবার বিস্তারিত আলোচনা করলে আমরা আরও সুন্দরভাবে বুঝব। প্রথম যে পয়েন্টটি আছে মানব ভূগোলের শাখার মধ্যে এক নম্বর সামাজিক ভূগোল। তাহলে আমাদের জানতে হবে সামাজিক ভূগোল। সামাজিক ভূগোল হলো মানব ভূগোলের একটি শাখা, যা বাদ দিয়ে কোনো কিছুই কল্পনা করা যায় না বা সম্ভব নয়। সামাজিক পরিবেশে একটি মানুষ স্থায়ীভাবে ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাস করে। আর স্থায়ীভাবে বসবাস করার ফলে মানুষের সামাজিক আচরণ, রীতি নীতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, বিভিন্ন কালচার অর্থাৎ মানুষ পরিবেশের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে এবং পরিবেশ দ্বারা মানুষকে প্রভাবিত হচ্ছে। সামাজিক তত্ত্ব ও সমাজকে নিয়ে আমাদের সামাজিক ভূগোল। তাহলে কী হলো? সামাজিক ও সমাজের যাবতীয় তথ্য নিয়ে গড়ে উঠছে কি
সেটি হচ্ছে সামাজিক ভূগোল। আর যা শুধুমাত্র মানব ভূগোলের শাখার মধ্যে বা মাধ্যমে আমরা সেগুলো বিস্তারিত জানতে পেরেছি অনলাইন ক্লাসের মাধ্যমে। আমরা চলে আসবো দ্বিতীয় পয়েন্ট, ইতিহাস দেখা যাক। নগর ভূগোল। দুই নম্বর পয়েন্ট হচ্ছে নগর ভূগোল। অর্থাৎ নগর ভূগোল কি আমরা এখন জানি গ্রাম অপেক্ষা বড় এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেমন শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, রাজনৈতিক অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি উন্নত মানের, সেটি হলো নগর। অর্থাৎ মানব ভূগোলের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা বা অংশ হচ্ছে নগর ভূগোল। নগর ভূগোলের মধ্যে নগরের জনগোষ্ঠী, অর্থনৈতিক কাঠামো, নগরের জনগোষ্ঠী অবস্থান, বয়স কাঠামো, লিঙ্গ, বয়স, গ্রামীণ জনসংখ্যার ঘনত্ব, নগরের উৎপত্তি, অতীতে নগর কেমন ছিল, বর্তমান কেমন আছে, ভবিষ্যতে নগরে আমাদের উৎপত্তি কেমন হতে পারে, বিভিন্ন ধরনের অবকাঠামো, সামাজিক যোগাযোগ, অর্থাৎ গ্রাম অপেক্ষা নগরে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গড়ে উঠছে। আর সেটি শুধুমাত্র আমরা নগর ভূগোল থেকে মানব ভূগোলের শাখার মাধ্যমে জানতে পারি, আর সেটি হলো নগর। আমরা যদি এক কথায় বলি গ্রাম অপেক্ষা যাবতীয় সুযোগ সুবিধা বিদ্যমান, সেটি হলো নগর ভূগোল। তাহলে আমরা নগর ভূগোল সম্পর্কে জানতে পারছি। এরপরে কি আছে দেখা যায়। বসতি ভূগোল। তাহলে আমাদেরকে বসতি কি প্রথমে জানতে হবে। তোমরা সবাই জানো ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক এবং গ্রামীণ প্রগতির জনক অধ্যাপক আব্দুল বাকি স্যার, তিনি কি বলছেন, ভৌগোলিক সীমারেখার মধ্যে কোনো একটি স্থানে এক বা একাধিক মানুষ যখন স্থায়ীভাবে বসবাস করে এবং বসবাস করার চিন্তা, চেতনা, আচার আচরণ, রীতিনীতিগুলো দেখা যায়, সেটি হলো বসতি। তাহলে আমরা বসতি সম্পর্কে ভালো, আর আমরা সবাই বসতির সাথে সুসম্পর্ক, বসতিকে বাদ দিয়ে মানব ভূগোল কোনো কিছু আলোচনা করা যায় না। তাহলে বসতির সাথে ভূগোলটা কেন সম্পর্ক করা হয়েছে, তাহলে আমরা জানি বসতি ভূগোল হলো বসতির ভৌগোলিক সীমারেখার মধ্যে বসতির গঠন, আকার, আকৃতি, শ্রেণীবিভাগ, ভিত্তি অনুযায়ী বসতির প্রকারভেদ, গ্রাম ও শহরের বসতির পার্থক্য, ধরন, তুলনামূলক চিত্র প্রভৃতি মানব ভূগোলের শাখার মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা শুধুমাত্র আমরা বসতি ভূগোল অধ্যয়ন করে বা আলোচনা করে আমরা সেটা জানা সম্ভব। আর সেটি হলো বসতি ভূগোল, যেটি সবাই আমরা অনলাইনের মাধ্যমে জানতে পেরেছি। কি শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগছে ক্লাসগুলো? ভালো লাগছে জানি, তোমরা খুব মনোযোগ হয়েছ। আরও একটু মনোযোগ হওয়া দেখবো ক্লাসগুলো, বাসায় দিয়ে একবার দেখলে তোমাদেরকে সুন্দরভাবে মনে পড়বে। তাহলে আমরা বসতি ভূগোল সম্পর্কে সুন্দরভাবে ক্লাসটি উপলব্ধি করতে পেরেছি। নাম্বার 4 দেখা যাক কি আছে। কৃষি ভূগোল। কৃষি ভূগোল অর্থাৎ কৃষি কি? বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ, অর্থাৎ কৃষি প্রধান দেশের যাবতীয় ফসল যেমন পাট, ধান, চা, গম প্রভৃতি বিক্রয় হচ্ছে আমাদের কৃষি। তাহলে কেন আমাদের কৃষি ভূগোল মানব ভূগোলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটি আমাদের জানার বিষয়। তাহলে আমরা জানি মানব ভূগোলের আরও একটি গুরুত্বপূর্ণ শাখা বা অবিচ্ছিন্ন অংশ হলো কৃষি ভূগোল। অর্থাৎ কৃষি ভূগোলকে বাদ দিয়ে মানব ভূগোলের কোনো বিষয় আলোচনা করা বৃথা। তাই কৃষি ভূগোল হলো কৃষিকার্যের যাবতীয় উৎপাদন, তার নিয়ামক, বন্টন, কৃষিজাত দ্রব্য দেওয়া, গ্রাম থেকে শহর, শহর থেকে নগর, নগর থেকে মহানগর, এভাবে উৎপাদিত কৃষিজাত ফসল বিশ্বের বিভিন্ন দেশে স্থানান্তরিত হচ্ছে এবং সেই স্থানান্তরিত হওয়ার ফলে আমরা অর্থনৈতিক পর্যায়ে লাভবান হতে পারি। আর সেটি হলো আমাদের কৃষি ভূগোল। আর কৃষি ভূগোলের মাধ্যমে আমাদের মানব ভূগোলের শাখা
পরিসর বিভিন্ন অন্তর্ভুক্ত হচ্ছে, সেটি আমরা কৃষি ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারি। তাহলে তোমরা সবাই কৃষি ভূগোল কেনই প্রয়োজন সেটা সবাই নিঃসন্দেহে বুঝতে পেরেছ। এখন আলোচনা করব কৃষি ভূগোলের পরে কি আছে। চিকিৎসা ভূগোল। চিকিৎসা ভূগোল হলো মানব ভূগোল অর্থাৎ মানব জাতির একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে, আর বিভিন্ন অঞ্চলে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ কাজ হলো মানব ভূগোলের একটি গুরুত্বপূর্ণ কাজ। যেমন মানুষের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, মৃত্যু হার, বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। মানব ভূগোলের মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে উন্নত প্রযুক্তির মাধ্যমে আমাদের বিভিন্ন মানুষের রোগের ধরন, কারণ, কীভাবে সমস্যা সমাধান করা যায়, কীভাবে মানব জাতিকে সামাজিক দূরত্ব অর্থাৎ করোনা ভাইরাসের মতো রোগের হাত থেকে বাঁচার যে সুপরিকল্পিত চিন্তিত যে মতামত বিভিন্ন গবেষকরা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে মানব ভূগোলের শাখার মধ্যে অন্তর্ভুক্ত করেছে, যা আমরা শুধুমাত্র চিকিৎসা পদ্ধতির মাধ্যমে মানব ভূগোলের শাখার অন্তর্ভুক্ত যে বিষয়গুলো যে জ্ঞান অর্জন করতে পারি সেগুলো আমরা অর্জন করতে পেরেছি, আর সেটি হলো আমাদের চিকিৎসা ভূগোল। তোমরা সবাই জানো চিকিৎসা ভূগোল বাদ দিয়ে কিন্তু মানব ভূগোলের কোনো কিছু কল্পনা করা যায় না। কারণ তোমরা সবাই দেখছো বর্তমান সমাজে মহামারী করোনা ভাইরাসের কারণে চিকিৎসা বিদ্যা হিমশিম খেয়ে যাচ্ছে। কীভাবে ঔষধ আবিষ্কার করলে, টিকা আবিষ্কার করলে এই রোগের হাত থেকে তারা বেঁচে যাবে। আর তাহলে তোমরা বুঝতে চিকিৎসা ভূগোল কতটুকু গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে মানব ভূগোল শাখার মধ্যে। তাই তোমরা নিঃসন্দেহে বুঝলে যে চিকিৎসা ভূগোল মানব ভূগোলের জন্য কেন বা প্রয়োজন। এরপরে কি আছে এটা নাম্বার 6, সাংস্কৃতিক ভূগোল। সাংস্কৃতিকটা কি? তোমরা সাংস্কৃতিক বলতে বুঝবা যে গান বাজনা ইত্যাদি ধরনের, আসলে এটা সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত আছে। যেমন স্থান, কাল, পাত্রভেদে সাংস্কৃতিক ভূগোলের বিভিন্ন উপাদান নিয়ামক, যেমন বিভিন্ন আচার, নৃগোষ্ঠী, জাতিগোষ্ঠী, ভাষাগোষ্ঠী, মানুষের ধর্ম, বর্ণ, কালচার প্রভৃতি হলো সামাজিক দৃষ্টিভঙ্গি, যেটি আমরা শুধুমাত্র বিভিন্ন অঞ্চলের মানুষের সামাজিক কালচার দেখলেই বুঝতে পারবো যে সামাজিক যে ভূগোল কেন আলোচনা করার প্রয়োজন আছে। অর্থাৎ অঞ্চল ভেদে, এলাকা ভেদে, গোত্র ভেদে আমাদের সামাজিক মানুষের আচার আচরণ, রীতিনীতি, কার্যকলাপ বা যাবতীয় বিষয়গুলি আলাদা আলাদাভাবে দেখতে পারি। কারণ শিক্ষিত মানুষের মধ্যে সামাজিক কালচার একরকম, তার পরবর্তী অংশের মানুষের কালচার একরকম। অর্থাৎ দুইটা মানুষকে যদি আমরা একত্রিত করি তাহলে কিন্তু দুইটা মানুষের সামাজিক কালচার অর্থাৎ সাংস্কৃতিক যে অংশগুলা আমরা সহজেই কিন্তু দেখতে পারবো, বুঝতে পারবো, জ্ঞান অর্জন করতে পারবো, আর সেটি হলো আমাদের সাংস্কৃতিক ভূগোল। নাম্বার 7, জনসংখ্যা ভূগোল। প্রথমে জানি জনসংখ্যা ভূগোল। ভূপৃষ্ঠের বসবাসকারী অবস্থানরত ভৌগোলিক মানুষের অর্থাৎ জনগোষ্ঠীর অবস্থান, বিন্যাস, গঠন, আকার, আকৃতি, বয়স কাঠামো, অভিগমনের ধরন, অভিগমনের প্রকারভেদ, অভ্যন্তরীণ অভিগমন, আন্তর্জাতিক অভিগমন প্রভৃতি যাবতীয় বিষয় হল জনসংখ্যা ভূগোল। আর এই জনসংখ্যা ভূগোলের মাধ্যমে মানুষের অভ্যন্তরীণ অবস্থা, জাতীয় পর্যায়ে মানুষের অভ্যন্তরীণ অবস্থা আমরা সহজে লিপিবদ্ধ করতে পেরেছি যখন বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে আলাপ আলোচনা করে বা বিভিন্ন অঞ্চলের মানুষের কৃষ্টি কালচার দেখে কিন্তু আমরা জনসংখ্যার ভৌগোলিক অবস্থানের মাধ্যমে আমরা মানব ভূগোল শাখার মাধ্যমে আমরা সেগুলো জ্ঞান অর্জন করতে পেরেছি। এই 7টি বিষয় ছিল মানব ভূগোল শাখা। তাহলে আমরা কি কি
শাখা সম্পর্কে আলোচনা করলাম, আবার সবাই একটু খেয়াল করি। নাম্বার 1 সামাজিক ভূগোল, নাম্বার 2 নগর ভূগোল, 3 বসতি ভূগোল, নাম্বার 4 কৃষি ভূগোল, নাম্বার 5 চিকিৎসা ভূগোল, নাম্বার 6 সাংস্কৃতিক ভূগোল, নাম্বার 7 জনসংখ্যা ভূগোল। এই 7টি পয়েন্ট হলো মানব ভূগোলের শাখা। তাহলে আমরা সবাই সুন্দরভাবে অনলাইন ক্লাস করে বুঝতে পেরেছি। তাহলে আমরা দেখি যে মানব ভূগোলের শাখার মাধ্যমে আমরা আজকে কি শিকনফলটা পেতে পারি বা বুঝতে পারি। নাম্বার 1 শিকনফলের কি লেখা আছে দেখি, মানব ভূগোলের শাখা ব্যাখ্যা করতে পারবে। গুরুত্বপূর্ণ একটি শিকনফল কি বলছে, মানব ভূগোলের শাখা ব্যাখ্যা করতে হবে। কারণ তারা অনলাইন ক্লাস করে সুন্দরভাবে বুঝতে পেরেছে, জ্ঞান অর্জন করতে পেরেছে, তাই তারা বলতে পারবে। থ্যাংক ইউ। তাহলে আমরা দেখি এর পরবর্তী অংশ কি আছে। পরবর্তী অংশ আছে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করা। পৃথিবী প্রতিনিয়ত ভূপৃষ্ঠের পরিবর্তন সংঘটিত হচ্ছে, সাধিত হচ্ছে। আর সেটি শুধুমাত্র সংঘটিত সাধিত হচ্ছে আবহাওয়া ও জলবায়ু কর্মকাণ্ডের উপর। আর জলবায়ু ও আবহাওয়া কর্মকাণ্ডের উপর ভিত্তি করে মানুষের অর্থনৈতিক 4টি পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, তার উপর ভিত্তি করে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা আলোচনা অন্তর্ভুক্ত করব। কী কী বিষয় মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা আলোচনা আসতে পারে আমরা সবাই একটু আলোচনা করার আগে জেনে নেই। মানুষের সমাজের স্থান সম্পর্কে জ্ঞান, অর্থাৎ মানুষ যে সমাজে বসবাস করছে সেই সমাজ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। তারপর কি বলতেছে, বাস্তব সম্পর্কে জ্ঞান, অর্থাৎ বাস্তবতা দেখিয়ে আমাদের মানব গোষ্ঠী বা মানব জাতি কি জ্ঞান অর্জন করতে পেরেছে সেটি হল বাস্তব সম্পর্কে জ্ঞান। পৃথিবীর বিভিন্ন অঞ্চল সম্পর্কে জ্ঞান লাভ, মানুষের সাথে পরিবেশের সাথে মানুষের সুসম্পর্ক সেটি জ্ঞান লাভ করতে পারবে। ঐতিহাসিক পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। মানুষের জীবনযাত্রার মান কীভাবে প্রভাবিত হচ্ছে সেটি জ্ঞান লাভ করতে পারবে। অর্থনৈতিক অবকাঠামো সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। মানুষের দৃষ্টিভঙ্গি কীভাবে প্রভাবিত হচ্ছে জ্ঞান লাভ করতে পারবে। অভিগমন ধরন প্রকৃতি কীভাবে প্রভাবিত হচ্ছে, মানব সমাজকে প্রভাবিত করছে সেটি আমরা মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করলে বুঝতে পারব। তাহলে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুনছি যে কী কী বিষয় মানব ভূগোল পাঠের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি আমরা একের পর এক আলোচনা করি। প্রথমে আমরা বলছিলাম মানুষের সমাজ সম্পর্কে জ্ঞান লাভ। মানব সমাজ সম্পর্কে জ্ঞান লাভ, অর্থাৎ মানব সমাজ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি আমরা দেখব। প্রথমে মানব ভূগোল পাঠের অন্যতম প্রয়োজনীয়তা হলো মানব সমাজ সম্পর্কে জ্ঞান লাভ। তাহলে মানবটা কি, সমাজটা কি, এইগুলো দিকে আমাদেরকে আগে প্রস্তুত আনতে হবে। অর্থাৎ একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে মানুষ যখন বসবাস করছে তার নিজস্ব কর্মকাণ্ডের উপর ভিত্তি করে সমাজে সামাজিক তত্ত্ব কতটুকু গ্রহণ করতে পারছে এবং কীভাবে সমাজকে প্রভাবিত করছে, অর্থাৎ পরিবেশের সাথে সমাজের সুসম্পর্ক ও মানব জাতির যে সুসম্পর্ক সেটি সম্পর্কে আমরা মানব সমাজ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো শুধুমাত্র মানব ভূগোল পাঠের মাধ্যমে। একটি মানুষ সমাজে বসবাস করে কত জ্ঞান অর্জন করতে পেরেছে, পরিবেশের কাছ থেকে কী শিখেছে, একটি মানব জাতি পরিবেশের কীভাবে প্রভাবিত করছে সেটি হলো মানব সমাজ সম্পর্কে জ্ঞান লাভ। আর সেটি শুধুমাত্র আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে জানতে পেরেছি। তারপরে দেখি কি আছে, বাস্তব সম্পর্কে জ্ঞান লাভ। চমৎকার একটি কথা, বাস্তব সম্পর্কে জ্ঞান লাভ। তাহলে আমাদের বাস্তব সম্পর্কে আমাদের প্রত্যেকেরই মোটামুটি একটা ধারণা আছে, যেটা
বাস্তবে চোখের সামনে ঘটছে প্রতিনিয়ত, সেটি হলো বাস্তবতা। মানব ভূগোল পাঠের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বাস্তব বা বাস্তবতা। এই বাস্তব সম্পর্কে দুটি বিষয় আলোচনা করা হয়। একটি হচ্ছে গুণগত মান, অপরটি হলো পরিবহনগত মান। অর্থাৎ গুণগত ও পরিবহনগত মানের উপর ভিত্তি করে আমাদের এই বাস্তব বা বাস্তবতা গড়ে ওঠে। যেমন সমাজের মধ্যে অশিক্ষা, কুশিক্ষা, অপুষ্টি, দারিদ্র্যহীনতা, অভিগমন, মানুষের আচার আচরণ, সামাজিক কালচার প্রভৃতি বিষয়গুলো বাস্তবতা, যেটা আমরা সহজে দেখতে পাচ্ছি। এবার সামাজিক মানসিক বিচার ব্যবস্থা কেমন, অতীতে কেমন ছিল, বর্তমানে কেমন আছে, ভবিষ্যতে কেমন হতে পারে, সেটি হচ্ছে আমাদের বাস্তবতা। আমরা প্রতিনিয়ত পরিবেশের কাছ থেকে বাস্তব সম্পর্কে জ্ঞান অর্জন করতে পেরেছি। আর সেটি শুধুমাত্র আমরা মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করে যাবতীয় বিষয় সম্পর্কে বুঝতে পেরেছি। তারপরে কি আছে দেখা যাক, পৃথিবীর বিভিন্ন অঞ্চল, পৃথিবীর বিভিন্ন অঞ্চল সম্পর্কে জ্ঞান লাভ। মানব ভূগোল পাঠের আরো একটি শাখা হলো পৃথিবীর বিভিন্ন অঞ্চল সম্পর্কে জ্ঞান লাভ। যেমন যদি বলি এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, আফ্রিকা, এগুলোর নাম বললাম, সবগুলো মহাদেশ। আর প্রত্যেকটি মহাদেশের দেশ আছে, সেগুলো বিভিন্ন অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, আর সেটি হলো পৃথিবীর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এশিয়া মহাদেশের মানুষের আচার আচরণ, রীতিনীতি, সামাজিক কালচার, ধর্ম, ভাষা, সামাজিকতা, এবং ইউরোপ মহাদেশের মানুষের সামাজিকতা, কালচার, আচার আচরণ একই রকম নয়। কারণ এগুলো মূলত আবহাওয়া ও জলবায়ু অবস্থানের উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চল সম্পর্কে মানুষের জ্ঞান ধারণা আমরা শুধুমাত্র মানব ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারি। যদি একটি বলি, তোমরা সবাই দেখো তোমাদের বাড়ির পাশে মৌতলা গ্রাম, মৌতলা গ্রাম থেকে একটু দূরত্ব চলে যাও পানিয়া গ্রাম, সেখান থেকে আস্তে আস্তে হাঁটাহাঁটি করতে চলে যাও কালীগঞ্জ, একটি উপজেলা। এই তিনটি জিনিসের সমন্বয় করলে তোমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চল যেমন জ্ঞান লাভ করতে পেরেছ, তেমনি বাংলাদেশের মৌতলা, পানিয়া, কালীগঞ্জ সম্পর্কে অর্জন করতে হবে। কেমন? এই মৌতলা অপেক্ষা পানিয়া শিক্ষার গুণগত মান একটু বেশি আছে, লেখাপড়ার হারও বেশি আছে। পানিয়া অপেক্ষা কালীগঞ্জে মানুষের শিক্ষিত হারও বেশি আছে। তিনটে মানুষের কিন্তু সামাজিক কালচার, আচার আচরণ, শিক্ষা, যে ভাষা তিন রকম, আর সেটি হলো কিন্তু আমাদের অঞ্চল ভেদে সম্পর্কে জ্ঞান লাভ। তাহলে তোমরা সুন্দরভাবে অনলাইন টেস্ট করে বুঝতে পেরেছ যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ সম্পর্কে কীভাবে জ্ঞান অর্জন করতে পারি। নাম্বার 4, অভিগমনের ধরন। তাহলে আমরা প্রথমে জানবো যে অভিগমন কি বা কাকে বলে। গত ক্লাসে আলোচনা করেছিলাম সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে স্থানিত হওয়ার নামই হলো অভিগমন। অর্থাৎ আমি যদি বলি গ্রাম থেকে শহরে শিক্ষার জন্য রাজনীতির কারণে, বৃহৎ কোনো কারণে যদি মানুষ স্থানান্তরিত হয়, তাহলে সেটি হলো অভিগমন। তাই ধরনটা উপর আলোচনা করি, অভিগমনটা আলোচনা করে নেই। আবার আমাদের মুসলিম সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায়ের মধ্যে অভিগমনের মধ্যে মেয়েদের বিবাহজনিত কারণগুলো একটি অন্যতম। অর্থাৎ মেয়েদের বিবাহ দিলে সেটি তারা স্বামীর বাড়িতে তারা অভিগমন করে, এবং সেই অভিগমনটা হলো স্থায়ী অভিগমন। আর ধর্মটা কি? আমরা সাময়িক সময়ের জন্য, যেমন কালীগঞ্জ থেকে সাতক্ষীরা, খুলনা, ঢাকা, রাজশাহী লেখাপড়ার সংক্রান্ত কাজে যেতে পারি, লেখাপড়ার কাজ শেষ হয়ে গেছে, চাকরি অন্য জায়গায় হলো, চলে আসলাম, সেটি হলো আমাদের ধর্ম। অর্থাৎ অভিগমনের ধর্ম আকার, আকৃতি, বিন্যাস, গঠন, কাঠামো প্রভৃতি আমরা মানব ভূগোল পাঠের মাধ্যমে বিস্তারিত জ্ঞান লাভ করতে পারি, আর সেটি হলো অভিগমন। নাম্বার 5 দেখা যাক কি আছে।
পরিবেশের সাথে মানুষের সম্পর্ক। পরিবেশের সাথে মানুষের সম্পর্ক মানব ভূগোল পাঠের আরো একটি গুরুত্বপূর্ণ শাখা হলো পরিবেশের সাথে মানুষের সম্পর্ক। কেন মানুষের সাথে পরিবেশের এবং পরিবেশের সাথে মানুষের সম্পর্ক থাকতে হবে? মানুষ যখন কোনো একটি স্থানে বসবাস করে, সেই স্থানটা পরিবেশের একটি অংশ, আর সেই সমাজের মধ্যে মানুষ বসবাস করে পরিবেশের কাছ থেকে কতটুকু জ্ঞান অর্জন করতে পারছে বা শিখতে পারছে, আবার ওই পরিবেশে বসবাসরত মানুষের কাছ থেকে পরিবেশ কতটুকু প্রভাবিত হচ্ছে, সেটি হলো পরিবেশের সাথে মানুষের সম্পর্ক। আর এই পরিবেশের সাথে মানুষের সম্পর্ক যে জ্ঞানটি শুধুমাত্র মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা জানতে পেরেছি। নাম্বার 6 কি আছে দেখা যাক, মানুষের জীবন যাত্রা সম্পর্কে জ্ঞান লাভ। তাহলে পরিবেশের মানুষের জীবন যাত্রা সম্পর্কে জ্ঞান লাভ করবো। দেখো, আমরা পরিবেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করি বা তারা বিভিন্ন পেশার মাধ্যমে তারা তাদের জীবনযাত্রা নির্বাহ করে আসছে। যেমন যদি বলা হয় শিক্ষক, ডাক্তার, উকিল, কামার, কুমার, জেলে, দিনমজুরি, কৃষক প্রভৃতি সম্প্রদায়ের মানুষের বা প্রভৃতি পেশাজীবীর মানুষ তারা তাদের পেশাকে কাজে লাগিয়ে যার বিনিময়ে অর্থ পায় সেটি তারা দিয়ে জীবনযাত্রার মান নির্বাহ করছে। যেমন যদি বলা যায় একজন কৃষক, তার শুধুমাত্র লক্ষ্য হলো ফসল উৎপাদন করা। একজন ডাক্তার, তার কাজ হলো রোগীদের সেবা দেওয়া। একজন শিক্ষক, তার কাজ হলো ছাত্রছাত্রীদের শিক্ষা সম্পর্কিত সেবা দেওয়া, মান নিশ্চিত করা। তাহলে আমরা বিভিন্ন পেশার মানুষের বিভিন্ন কর্মকাণ্ড দেখতে পেয়েছি। আর এটি শুধুমাত্র আমরা মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করলে যাবতীয় বিষয় সম্পর্কে বুঝতে পারবো, এবং সেটি তোমরা সবাই অনলাইনের ক্লাসের মাধ্যমে সেটা বুঝতে পারছো। তাহলে আমরা কি আলোচনা করলাম? মানুষের জীবনযাত্রা। নাম্বার 7 মানুষের দৃষ্টিভঙ্গি। মানুষের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জ্ঞান লাভ। আমরা মানুষের সম্পর্কে বুঝছি দৃষ্টিভঙ্গিটা কি, অর্থাৎ এক এক মানুষের এক এক রকম চিন্তা চেতনা, এটা হলো দৃষ্টিভঙ্গি। আর সেটি শুধুমাত্র মানব ভূগোল পাঠের মাধ্যমে বা প্রয়োজনীয়তা আমরা জানতে পারি। যেমন মানুষের দৃষ্টিভঙ্গি, যেমন মানুষের নিজস্ব চিন্তা চেতনা, মননশীলতা, স্বাধীনতা, বিভিন্ন সাংস্কৃতিক ভাষা, ধর্ম, নিগোষ্ঠী, জাতি, ভাষাতত্ত্ব প্রভৃতি হলো মানুষের দৃষ্টিভঙ্গি। এক এক মানুষের এক এক রকম দৃষ্টিভঙ্গি থাকে এবং সেই দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের কার্যকলাপ প্রভাবিত করে। এবং বিভিন্ন মানুষের যদি একত্রিত করা হয়, তাহলে আমরা কিন্তু মানব ভূগোল পাঠের মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গিটাকে সহজেই বুঝতে পারবো এবং জানতে পারবো যে কে কোন অঞ্চলের মানুষ এবং কে কোন অঞ্চলের মানুষের দৃষ্টিভঙ্গিটা কেমন, সেটি আমরা সুন্দরভাবে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তার যে 7টি পয়েন্ট পেয়েছো, সেটি আমি আবারও তোমাদেরকে একটু স্মরণ করাই। তোমরা সবাই খেয়াল করো। মানব সমাজ সম্পর্কে জ্ঞান লাভ। নাম্বার 2 বাস্তব সম্পর্কে জ্ঞান লাভ। নাম্বার 3 পৃথিবীর বিভিন্ন অঞ্চল সম্পর্কে জ্ঞান লাভ। নাম্বার 4 অভিগমনের ধরন। নাম্বার 5 পরিবেশের সাথে মানুষের সম্পর্ক কেমন, সেটি আমরা জ্ঞান লাভ করতে পেরেছি। নাম্বার 6 মানুষের জীবন যাত্রার মান। নাম্বার 7 মানুষের দৃষ্টিভঙ্গি। এই বিষয়গুলো ছিল মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। সেটি আমি অনলাইনের ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আলোচনা করছি। তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছ। কি বুঝতে পেরেছ? অবশ্যই বুঝতে পেরেছ। তাহলে আমি আলোচনা করি যে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা যে শিখন ফল,
সেটি আমরা আলোচনা করি। নাম্বার 2, মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবে। তাহলে কি হলো, আমরা যারা অনলাইনের মাধ্যমে ক্লাস করে জানতে পেরেছি সেটা আমরা বাস্তবে বিশ্লেষণ করতে পারবো। কি বিশ্লেষণ করতে পারবো না? অবশ্যই সেটা বিশ্লেষণ করতে পারবো, কারণ অনলাইনের মাধ্যমে আমরা সুন্দরভাবে ক্লাসটা উপলব্ধি করতে পেরেছি, বুঝতে পেরেছি। তার জন্য আমাদের মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে আর কোনো সমস্যা হবে না। এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। তোমাদের আরো একটা জিনিস স্মরণ করিয়ে দিই, বাড়ির কাজ। তোমরা আগামী ক্লাসে বাড়ির কাজগুলো সুন্দরভাবে করে আসবে। কি কি বাড়ির কাজ করে আসবে সবাই খাতা কলম নাও। মানব ভূগোলে থাকা ব্যাখ্যা করো। 2, মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। এই 2টি বিষয় হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই সুন্দরভাবে আমার অনলাইন ক্লাসগুলো বুঝতে পেরেছ এবং তোমরা অনলাইন ক্লাসের প্রতি যে সুদৃষ্টিতে আকর্ষণ বাড়িয়েছ সেটা শিমুলতা এমপি কলেজ পরিবার তোমাদেরকে বারবার স্মরণ করছে। যেটি প্রথমে অনলাইন ক্লাস সম্পর্কে অনেকেরই ধারণা ছিল না, সেটা শিমুলতা এমপি কলেজের অনলাইন ক্লাসগুলো দেখার পরে শিক্ষার্থীদের মধ্যে যে আগ্রহ সৃষ্টি হয়েছে সেটি বলার নয়। আগামী ক্লাসে তোমাদেরকে আবার অনলাইনের মাধ্যমে ফিরে আসবো পৃথিবীর রাজনৈতিক অঞ্চল, সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই জানো শিমুলতা এমপি কলেজে ইউটিউব নামে একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে তোমাদের শিমুলতা এমপি কলেজের ইউটিউব চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ অভিজ্ঞ মণ্ডলীর শিক্ষকদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো অনলাইনের মাধ্যমে দেখতে পারবে। তোমরা বাসায় বসে বর্তমান সরকারের শিক্ষার মান নিশ্চিতকরণের জন্য যে অনলাইন ক্লাসগুলো করা হচ্ছে সেগুলো তোমরা বুঝতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে। তাহলে শিমুলতা এমপি কলেজের অনলাইন ক্লাসগুলো আরও উৎসাহিত হবে। তোমরা সবাই ভালো থাকো, যে যেখানে আসো সামাজিক দূরত্ব বজায় রাখো। শিমুলতা এমপি কলেজ পরিবারের অধ্যক্ষ মণ্ডলী সহ শিক্ষক কর্মচারীর জন্য আশীর্বাদ করবে, কারণ প্রত্যেক শিক্ষক মণ্ডলী যাতে তোমাদের অনলাইন ক্লাস করতে পারে। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকো।